ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের নানান রাজবংশ সম্পর্কে জানবো। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে সিন্ধু সভ্যতা বলো, বৈদিক সভ্যতা, তারপরে ধরো মৌর্য সাম্রাজ্য রয়েছে, আহ, তারপরে গুপ্ত সাম্রাজ্য, এতগুলো পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং গুপ্তোত্তর যুগ। তো এই সময় দেখা যাচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাসে এই সমস্ত সাম্রাজ্য ছাড়াও আরো অনেক সাম্রাজ্য ছিল, অনেক রাজবংশ ছিল, যারা দেখা গেছে ভারতের বিভিন্ন জায়গায় রাজত্ব করেছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং তাদের যেটা শাসনকাল, সে সময় যে ইতিহাস, তাদের ইতিহাসে যে গুরুত্ব, সেগুলো সম্পর্কে আজকের ক্লাসে জানবো, যেখানে অনেকগুলো আমরা রাজবংশ দেখবো এবং একটু সংক্ষেপের মধ্যেই যাওয়ার চেষ্টা করবো, কারণ অনেকগুলো রাজবংশ রয়েছে, তাই যেগুলো মেন পয়েন্ট সেগুলো একটু দেখার চেষ্টা করবো। যেমন ধরো মৌর্যকাল বলতে পারো, মৌর্য যুগ, তারপরে ধরো গুপ্ত, তারপরে গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী সময়, আবার সুলতানি যুগের আগে পর্যন্ত বিভিন্ন ধরনের রাজবংশ। তো তার মধ্যে প্রাচীন ভারতের ইতিহাসে যেটা ধরো যে সকল রাজবংশগুলো দেখেছিলাম সেগুলো আলোচনা করব। এরপরে যে ক্লাসগুলো পাবে সেগুলো মূলত 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্তের, মানে এটাকে বলা হয় আর্লি মিডিভেল পিরিয়ড বা আদি মধ্যযুগ। আদি মধ্যযুগ এটা কিন্তু প্রাচীন ভারতের মধ্যেই পড়ে। এবং দেখবে অনেক সময় কি হয়, কোনো একটা ধরো রাজবংশ নিয়ে বলে দেওয়া হলো, এবার আমরা অনেক সময় বুঝতে পারিনি যে সেটা কোন রাজবংশ। তাহলে সেখানে দেখবে যে এই ছোটখাটো যে রাজবংশগুলো রয়েছে, যেগুলো সচরাচর কি পাঠ্যপুস্তকে দেওয়াও থাকে না, তাহলে সেইগুলো নিয়ে আজকে জানবো। আর দেওয়া থাকলেও দেখবে খুব সংক্ষেপে লেখা থাকে। তো যেহেতু আমরা ইতিহাসের একটা সিরিজে শুরু করেছি, তাই ইতিহাসকে আমরা নতুন ভাবে জানবো, যেগুলো অনেক অজানা জিনিস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, তোমাদেরকেও জানাবো আর এবং নিজেও শিখবো। তো 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্তকে আদি মধ্যযুগ বলে, অর্থাৎ প্রাচীন যুগের সময় শেষ হয়ে যাচ্ছে এবং আদি মধ্যযুগ পড়ে। তো যেহেতু ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় প্রাচীন যুগ, একটাকে বলা হয় মধ্যযুগ, একটাকে বলে আধুনিক যুগ, তাহলে এটা কিন্তু মানে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যেই পড়ছে। প্রথমে রয়েছে যে বাকাটক রাজবংশ। বাকাটক যারা রয়েছে এরা মূলত গুপ্তদের সময়কালে ছিল। তাহলে কুষাণ এবং সাতবাহনদের পতনের পর দেখা যায় দক্ষিণ এবং মধ্য ভারতে এদের আত্মপ্রকাশ ঘটে। এদের সময়কাল হচ্ছে 250 খ্রিস্টাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই বংশের প্রতিষ্ঠাতা ছিল বিন্ধু শক্তি এবং তার নাম অনুযায়ী এটার নাম হয়েছে, এই বংশের নাম হচ্ছে বাকাটক বংশ। এই বংশের উল্লেখযোগ্য রাজার মধ্যে ছিলেন প্রথম প্রবর সেন, যিনি সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন এবং 4টি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। নেক্সট হচ্ছে দ্বিতীয় রুদ্রসেন। দ্বিতীয় রুদ্রসেন তিনি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে বিক্রমাদিত্য, তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ছিল প্রভাবতী গুপ্তাকে বিবাহ করেছিল। কি বিবাহ করেছিলেন? দ্বিতীয় রুদ্রসেন। এর ফলে গুপ্ত এবং বাকাটক বংশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক জোর গড়ে ওঠে। এই যে রাজবংশরা রয়েছে, প্রথম প্রবর সেনের পর মূলত এই রাজবংশ দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটাকে বলা হয় বর্ষগুল্ম শাখা আর একটাকে বলা হয় নন্দীবর্ধন প্রবরপুর শাখা। যেটা হচ্ছে বর্ষ শাখা, সেটা মানে বর্তমানে মহারাষ্ট্রে শাসন করতো, এবং যেটা হচ্ছে নন্দীবর্মন যে শাখাটা রয়েছে সেটা নাগপুরের কাছে রয়েছে। যদি শিল্প সংস্কৃতি দেখো, তাহলে অজন্তা গুহার মধ্যে দেখা যাচ্ছে যে বিশেষ করে 16, 17 এবং 19 নাম্বার গুহা বাকাটক রাজাদের পৃষ্ঠপোষকতায় অজন্তায় বেশ কিছু দেখা গেছে যে গুহায় বিভিন্ন ধরনের চিত্রকর্ম করা হয়েছিল। দেখো, রাজা হরিসেনের রাজত্বকালে দেখা যায় অজন্তার কাজ চরম উন্নতি লাভ করেছিল। এতে যদি ধর্ম দেখো, যে এরা দেখা গেছিল যে ব্রাহ্মণ ধর্মগুলি ছিল, কিন্তু তাদের রাজত্বে বৌদ্ধ ধর্মেরও যথেষ্ট বিকাশ ঘটেছিল। সাহিত্য যদি দেখো, তাহলে দ্বিতীয় প্রবর সেন তিনি সেতু বন্ধু নামক একটি প্রাকৃত, এটা হচ্ছে লোকাল একটা ল্যাঙ্গুয়েজ, প্রাকৃত মানে প্রাকৃত ভাষায় কাব্য রচনা করেছিলেন। তাহলে সেতু বন্ধ এটি প্রাকৃত কাব্য রচনা করেছিলেন, অর্থাৎ প্রাকৃত ভাষায় লিখেছিলেন। গুপ্ত এবং বাকাটকদের সম্পর্ক যদি দেখো, বাকাটক রাজবংশ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করেছিল, এবং গুপ্ত সম্রাটরা দাক্ষিণাত্যের প্রভাব বিস্তারের জন্য বাকাটকদের সাহায্য নিয়েছিল। মানে এই সময় উত্তর ভারতে গুপ্তরা শাসন করছে এবং দক্ষিণ ভারতে বাকাটকরা শাসন করছিল। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দেখা গেছিল যে প্রশাসনিক স্তরকে রাজ্য, বিষয় এবং ভোগ বা পথে ভাগ করা হয়েছিল। কর্মচারী যদি দেখো, তাহলে উচ্চপদস্থ কর্মচারীদের সেনাপতি বা দণ্ডনায়ক বলা হতো, এবং সেনাপতি শব্দটি অনেক সময় জেলা প্রশাসকের ক্ষেত্রেও ব্যবহৃত হতো। প্রভাবতী গুপ্তা, তাহলে প্রভাবতী গুপ্তা কে ছিলেন? যে স্বামী দ্বিতীয় রুদ্রসেনের অকাল মৃত্যুর পর আমরা জানলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কি করেছিলেন, তার বাকাটকদের সাথে মানে নিজের কন্যার বিবাহ দিয়েছিলেন। এবার যখন দ্বিতীয় রুদ্রসেন যখন মারা গেল, তাহলে তার সাথে তার কন্যার বিবাহ দিয়েছিলেন। দ্বিতীয় রুদ্রসেনের মারা যাওয়ার পর তিনি তার নাবালক পুত্রদের হয়ে
রাজপ্রতিনিধি হিসাবে শাসনভার করেছিলেন। তাহলে প্রভাবতী গুপ্ত কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ছিলেন। তিনি দেখা গেছিল যে রাজপ্রতিনিধি হিসাবে শাসনভার গ্রহণ করেছিলেন। তার আমলে বাঁকাটক রাজসভা গুপ্তদের প্রভাব বৃদ্ধি পায় এবং দেখা যায় যে সংস্কৃত ভাষার ব্যাপক চর্চা হয় এবং তার পুনা এবং ঋদ্ধপুর গ্রাম্য শাসন থেকে সেই সময়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বাঁকাটকদের যদি ধর্ম এবং সমাজ দেখো, তাহলে বাঁকাটক শাসকরা ছিল হিন্দু অর্থাৎ শৈব এবং বৈষ্ণব ছিল। এছাড়া রাজা প্রথম প্রবর সেন এবং দ্বিতীয় প্রবর সেন ছিল শিব ভক্ত। পদ্মাবতী গুপ্তার প্রভাবে দেখা গেছিল বৈষ্ণব ধর্মের বিস্তার ঘটেছিল। অজন্তা, অজন্তার মহিমা, যে রাজা হরিসেনের মন্ত্রী বরাহদেব দেখা গেছিল যে অজন্তার 16 নম্বর গুহাটি খনন করেছিলেন এবং বাঁকাটকদের ছাড়া দেখা গেছে যে অজন্তার এই বিশ্ববিখ্যাত স্থাপত্য এবং চিত্রশৈলী পূর্ণতা পেত না। অর্থাৎ অজন্তা যে গুহাটি রয়েছে মহারাষ্ট্রে, সেখানে দেখা গেছে যে বাঁকাটকদের অবদান ছিল। এরপর রয়েছে যে সাহিত্য এবং শিক্ষা, যেখানে প্রাকৃত ভাষা দেখা যায়। সে সময় মহারাষ্ট্রে প্রাকৃত ভাষা খুব উন্নত ছিল এবং সংস্কৃত সাহিত্যের একটি বিশেষ শৈলী ছিল বিদর্ভী রীতি, যা বাঁকাটক রাজসভাতে পরিপূর্ণতা পায়। কবি কালিদাস কিছুদিন বাঁকাটক রাজসভায় অবস্থান করেছিলেন এবং সেখানেই তার বিখ্যাত কাব্য মেঘদূত এর প্রেরণা পেয়েছিল। মেঘদূত, যেখানে মেঘের মাধ্যমে কি করা হচ্ছে? বার্তা প্রেরণ করা হচ্ছে। এটা এই কাব্যটার একটি বৈশিষ্ট্য। বাঁকাটক রাজবংশের পতন কিভাবে হলো? যে 500 খ্রিস্টাব্দের পর বাঁকাটিক শক্তি দেখা যাচ্ছে যে কমতে থাকে এবং এরপর বাদামি, চালুক্য, বিষ্ণু কুনিন্দ, কালচুরি রাজবংশের উত্থানের ফলে বাঁকাটক সাম্রাজ্যের পতন ঘটে। এরপর আমরা দেখব যে নাগ বংশ। নাগ বংশ এটা অনেক আগের সময়, যেমন ধরো খ্রিস্টীয় 3য় থেকে 4র্থ শতকে বর্তমান যেটা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ দেখা যাচ্ছে যে জায়গাটা, সেখানেই পদ্মাবতীর নাগ বংশ শাসন করত। পদ্মাবতী নাগেরা ভার্সিক নাগ হিসাবেও পরিচিত এবং পদ্মাবতী অর্থাৎ মধ্যপ্রদেশ, যেটা কুষাণ সাম্রাজ্যের পতনের পর এই রাজবংশ উত্তর ভারতে শক্তিশালী হয়েছিল। তাহলে বাঁকাটকদের আগে, তোমাদের আগে বললাম যে প্রাচীন ভারতের অনেক ছোট ছোট রাজবংশ ছিল যাদের খুবই মানে ইতিহাসে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবে কোনো প্রশ্ন আসে না, আমরা ভাবি যে এটা কোথা থেকে এলো, তাহলে সেখানে দেখা যায় যে আরো অনেক রাজবংশ ছিল যেগুলো নিয়ে আমাদের সেরকম জানা থাকে না, যার ফলে আমরা সেই উত্তরগুলো দিতে পারি না। তো এই যে রাজবংশটা, এটা মূলত কুষাণদের সাম্রাজ্যের পতনের পর আমরা উত্তর ভারতীয় রাজবংশটা দেখতে পাই। যদি প্রধান শাসক বলে তাহলে এখানে 9 জন নাগ রাজত্ব করেছিলেন। তার মধ্যে ধরো ভীমনাগ, যিনি রাজধানী বিদিশা থেকে পদ্মাবতীতে স্থানান্তর করেছিলেন। গণপতি নাগ এই বংশের শেষ শক্তিশালী শাসক। এলাহাবাদ স্তম্ভলিপি অনুযায়ী গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত তাকে পরাজিত করে এবং তার রাজ্য দখল করেছিলেন। সাংস্কৃতিক এবং ধর্মীয় অবদান। ধর্ম হচ্ছে তারা ছিলেন শিবের উপাসক এবং তারা 10টি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। তাহলে এই বংশের রাজারা তাহলে 10টি অশ্বমেধের যজ্ঞ করেছিলেন এবং পবিত্র গঙ্গা জলে স্নান করিয়ে শিবের আরাধনা করতেন। পদ্মাবতীর নাগ রাজারা প্রচুর পরিমাণে তামার মুদ্রা জারি করেছিলেন এবং এই মুদ্রাগুলো সাধারণত নন্দী অর্থাৎ ষাঁড় এবং ত্রিশূল বা চক্রের চিহ্ন দেখা যায়। অর্থাৎ শিবের যেহেতু উপাসক ছিল, তাহলে দেখা গেছে এগুলো তাদের মুদ্রায় দেখতে পাওয়া যায়। গুপ্তদের সাথে যে সম্পর্কটা ছিল, যেমন আর্যাবর্তের যুদ্ধে সমুদ্রগুপ্ত নাগদত্ত এবং গণপতি নাগের মতো শাসকদের পরাজিত করেছিলেন। যদিও সমুদ্রগুপ্ত তাদের পরাজিত করেছিলেন এবং পরবর্তীকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই বংশের রাজকুমারী ছিলেন কুবের নাগাকে বিবাহ করেন এবং তাদের কন্যা প্রভাবতী গুপ্ত ছিলেন প্রাচীন ভারতের অন্যতম প্রভাবশালী নারী শাসক। এখন আমরা দেখব যে দক্ষিণ ভারতের কদম রাজবংশ। তারা ছিল প্রথম স্থানীয় রাজবংশ যারা কর্ণাটক অঞ্চলে একটি স্বাধীন এবং শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং তাদের যেটা মাতৃভাষা সেটা ছিল কন্নড়। এই বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন মৌর শর্মা। তিনি উচ্চ শিক্ষার জন্য কাঞ্চি অর্থাৎ পল্লবদের যেটা রাজধানীতে গিয়েছিলেন এবং সেখানে পল্লব অশ্বরাহীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন, মানে অপমানিত হয়েছিলেন এবং এই অপমানের প্রতিশোধ নিতে তিনি স্বাস্থ্য ত্যাগ করে মানে বিদ্যা ত্যাগ করে অস্ত্র ধারণ করে এবং শৈলমের বনাঞ্চলে পল্লবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। শেষ পর্যন্ত পল্লব রাজারা তাকে স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় এবং তাদের যেটা দেখা গেছে যে রাজধানী ছিল বনবাসী, যেটা উত্তর কন্নড়ে অবস্থিত। মৌর শর্মা এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কাকুস্থ বর্মা তিনি ছিলেন এই বংশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় রাজা। তার সময়ে কাদম্বরা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে গুপ্ত এবং বাঁকাটক রাজবংশের সাথে মিত্রতা স্থাপন করে এবং তার সময়কালকে কদম শাসনের স্বর্ণযুগ বলা হয়। মানে তিনি অনেক কিছু করেছিলেন, যার জন্য দেখো এই যুগটাকে মানে তাদের শাসনকালটাকে বলছে স্বর্ণযুগের সাথে তুলনা করেছে।
এ সময় যদি দেখো শিল্প এবং স্থাপত্য, তাহলে দেখা গেছে কদম শিখর, মানে এটি হচ্ছে একটা নতুন স্থাপত্য বিদ্যা। মন্দিরের চূড়া বা শিখরগুলি পিরামিডের মতো ধাপযুক্ত এবং অলংকারহীন হতো, এবং এর উপরে একটি স্তূপিকা বা কলস থাকতো। বনবাসীর মধুবেশ্বর মন্দির হলো কাদাম স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন। লিপি যদি দেখো, তাহলে কাদাম্বাররা নিজস্ব একটি লিপি ব্যবহার করতো, যা পরবর্তীকালে আধুনিক কন্নড় এবং তেলুগু লিপির জন্ম দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কন্নড় এবং তেলুগু যে লিপিটা, এটা জন্ম হয়েছে। হালমিদি শিলালিপি, যেটা দেখা গেছে যে 450 খ্রিস্টাব্দে পাওয়া গেছে, কন্নড় ভাষার প্রাচীনতম লিপি। এবং এখানে দেখা গেছে কাদম্বরা প্রাকৃতের পাশাপাশি সংস্কৃতকেও রাজকীয় হিসাবে মর্যাদা দিত। যেমন ধরো গুপ্ত যুগে সংস্কৃতকে বেশ ভালো প্রাধান্য দেওয়া হতো। এবার এই রাজবংশটা কিভাবে পতন হলো, যে ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় দক্ষিণ ভারতের বাদামে চালুক্যের উত্থানের ঘটে, এবং চালুক্য রাজা প্রথম পুলকেশী কদ্দমদের পরাজিত করে। এবং তারপর দেখা যায় যে শেষ পর্যন্ত চালুক্যদের সামন্ত রাজায় পরিণত হয়, এবং ধীরে ধীরে তাদের স্বাধীনতা, মানে স্বাধীন অস্তিত্ব বিলীন হয়ে যায়। এবং পরবর্তীকালে গোয়ার কদম বা হাঙ্গাল কদম নামে আরো, মানে তাদের কিছু শাখা ছোট ছোট অঞ্চলে রাজত্ব করেছিল। এখন আমরা দেখব পশ্চিমী গঙ্গ রাজবংশ, যেটা শাসনকাল হয়েছে 350 থেকে 1100 খ্রিস্টাব্দে। দেখো 750 থেকে হবে আদি মধ্যযুগ। আমি চেষ্টা করেছিলাম যে আধুনিক যুগের ভারতের ইতিহাস তোমাদেরকে, মানে আধুনিক যেটা প্রাচীন ভারতের ইতিহাস, সেখানে বিভিন্ন রাজবংশ, কিন্তু দেখো এটা শাসন শুরু হচ্ছে কত, 350 খ্রিস্টাব্দ। তাহলে এটা কি প্রাচীন ভারতের মধ্যে পড়ছে, যার জন্য আমি তোমাদের এটা আলোচনা করেছি। দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ, যেটা 350 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্তমান কর্ণাটকে রাজত্ব করেছিলেন। এবং পশ্চিমী গঙ্গ বলা হয় কারণ উড়িষ্যার যেটা পূর্বী গঙ্গ, যারা, তাহলে এখানে এটা মনে রাখবে যে পশ্চিম গঙ্গ আর একটা ছিল পূর্বী গঙ্গ। প্রথমে পশ্চিম গঙ্গরা শাসন করেছিল এবং তারপরে পূর্বী গঙ্গ শাসন করেছিল। পশ্চিম মানে গঙ্গ এবং পূর্বী গঙ্গ দুজন কিন্তু আলাদা আলাদা রয়েছে। প্রথমে পশ্চিমী গঙ্গ শাসনকাল দেখতে পাবো, তার বহু পরে আমরা কিন্তু পূর্ব গঙ্গের শাসনকাল দেখতে পাবো। পূর্ব গঙ্গ যারা রয়েছে তারাই মূলত যেটা জগন্নাথ মন্দির সেটা তৈরি করেছিল। আর তোমাদের আলোচনার সুবিধার্থের জন্য আমি পশ্চিমবঙ্গ তার পাশে পূর্ববঙ্গ দুটোই কিন্তু আলোচনা করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে সময়, মানে বুঝতে যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে আমরা এখন পশ্চিমী গঙ্গ দেখছি, যেটার এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গঙ্গনী বর্মা, এবং তাদের যেটা রাজধানী সেটা ছিল বর্তমান যেটা কর্ণাটক, সেই জায়গায়। পশ্চিমী গঙ্গরা দক্ষিণ ভারতের বড় বড় শক্তিগুলির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলত। শুরুতে তারা কাঞ্চির পল্লবদের সামন্ত ছিল, এবং পরবর্তী তারা বাদামি, চালুক্য এবং রাষ্ট্রকূটদের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। রাষ্ট্রকূটদের সাথে তাদের বৈবাহিক সম্পর্কও ছিল। চোল রাজবংশের উত্থানের ফলে দেখা যাচ্ছে যে 1000 খ্রিস্টাব্দ নাগাদ এই সাম্রাজ্যটার পতন ঘটেছিল। এই সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক যেমন প্রথম মারসিং ছিলেন। তারপর আছে চামুন্ডা রায়। তিনি ছিলেন রাজা চতুর্থ রাজমলের মন্ত্রী এবং সেনাপতি। তার তত্ত্বাবধানে শ্রবণবেল গোলায় বিখ্যাত গোমেতেশ্বরের মন্দির, যেটা বাহুবলী, সেটা নির্মিত রয়েছে। মানে জৈনদের 24 জন তীর্থঙ্কর রয়েছে, তার মধ্যে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব। তো ঋষভদেবের পুত্র, তার মূর্তি এখানে রয়েছে। এখানে দেখবে যে 12 বছর অন্তর অন্তর জৈন মানুষদের কাছে দেখা গেছে যে এখানে একটা উৎসব হয়, খুবই বিখ্যাত উৎসব। তো সেই যে মূর্তিটা, এটা গোমেতেশ্বর মূর্তি, যেটা কে করেছে, যেটা করেছে চামুন্ডা রায়। তিনি দেখা গেছিল যে এটা করেছিলেন, এবং তিনি ছিলেন রাজা চতুর্থ রাজমলের মন্ত্রী এবং সেনাপতি। প্রথম দিকে দেখা গেছে যে তারা হিন্দু ধর্মাবলম্বী হলেও পরবর্তীকাল দেখা যায় তারা জৈন ধর্মের বিশাল পৃষ্ঠপোষক ছিলেন। পশ্চিমী যেটা গঙ্গ রাজবংশ, তাদের মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। যেমন গোমতেশ্বরের মন্দির রয়েছে, এটা এক শিলা, একটা পাথর দিয়ে তৈরি। এছাড়া শ্রবণবেল গোলায় বিভিন্ন ধরনের জৈন বসতি তাদের স্থাপত্যের নিদর্শন। এখানে সাহিত্যের মধ্যে কন্নড়, সংস্কৃত উভয় ভাষারই পৃষ্ঠপোষক করত। রাজা দ্বিতীয় মাধব এবং দুর্বিনীত ছিল বিখ্যাত পণ্ডিত, এবং দুর্বিনীত দেখা গেছে যে সংস্কৃত যেটা শব্দ অবতার, আর একটা হচ্ছে গুন্নাড্ডে যেটা বৃহৎ কথা, সেটা কন্নড় ভাষায় অনুবাদ করেছিলেন। এবার পশ্চিমে যেটা গঙ্গ রয়েছে সেটা কিভাবে পতন হলো, যে 1000 খ্রিস্টাব্দে চোল রাজা রাজেন্দ্র চোল দেখা গেছিল তালকাট জয় করেন, এবং এর ফলে পশ্চিমী গঙ্গদের স্বাধীন শাসনের অবসান ঘটে। তারা চোল এবং পরবর্তীকালে হৈসলের অধীনে চলে যায়। তাহলে এদের পর দেখা যাচ্ছে যে চোল রাজবংশ চলে আসে। এবার দেখো আমরা পশ্চিমী মানে গঙ্গর নিয়ে আলোচনা করলাম, এখন আমরা পূর্বী গঙ্গর নিয়ে আলোচনা করব। দেখো পূর্বী গঙ্গ যারা ছিল তারা কিন্তু মধ্যযুগীয় ছিল।
যেহেতু আমি পশ্চিমবঙ্গ আলোচনা করলাম, যেটা দেখো আমরা অনেক আগেই দেখলাম 350, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, কিন্তু যেহেতু ধরো এটা আলোচনা হলো, তাহলে এটাও তোমরা একটু জেনে রাখো যে মধ্যযুগীয় ভারতের একটি অন্তত শক্তিশালী এবং প্রভাবশালী রাজবংশ ছিল, এবং তারা বর্তমানে উড়িষ্যায় কেন্দ্র করে রাজত্ব করত, এবং সাম্রাজ্যের বিস্তার হয়েছিল অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ের কিছু অংশে। এবার প্রতিষ্ঠাতা এবং রাজধানী। এই রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন অনন্ত বর্মন চোল গঙ্গদেব, এবং তাদের রাজধানী বর্তমান যেটা কলিঙ্গনগর মানে মুখলিঙ্গম, এখানে পরে কটকে তাদের এটি স্থানান্তরিত হয়। অনন্ত বর্মন চোল গঙ্গদেবের সময়কাল থেকে এই রাজবংশের উন্নতির চরম শিখর হয়, যেখানে তিনি চোল এবং চালুক্য রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন, এবং তিনি ছিলেন যেটা প্রথম নরসিংহ দেব। তিনি এই বংশের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, যিনি 1244 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে তুর্কি আফগান শাসকদের পরাজিত করেছিলেন। স্থাপত্য এবং সংস্কৃতির যেটা বৃক্ষ দর্শন মানে বিশ্ববিখ্যাত নিদর্শন রয়েছে, তার মধ্যে আমরা দেখব যেটা পুরী জগন্নাথ। তাহলে অনন্ত বর্মন চোল গঙ্গদেব এই বিশ্ববিখ্যাত মন্দিরটি নির্মাণ করেছেন, এবং এটি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। এবার রয়েছে কোণার্কে যেটা সূর্য মন্দির, সেটা রাজা প্রথম নরসিংহ দেব এটি নির্মাণ করেন, এবং এটি একটি বিশাল রথের আদলে তৈরি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এতে যদি ধর্ম এবং সমাজ দেখি, তাহলে এরা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিল। শুরুতে এরা শিবের উপাসক থাকলেও পরবর্তীকালে জগন্নাথ দেবের প্রতি ভক্তির কারণে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন, এবং তার সময় উড়িষ্যার সংস্কৃতিতে উড়িষ্যি নৃত্য এবং সাহিত্য, যেটা স্থানীয় সাহিত্য, সেটা বিকশিত হয়েছিল। প্রশাসনিক যেটা দক্ষতা, যেখানে দেখা গেছিল যে গঙ্গ শাসকরা তাদের বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে পদাতিক, হস্তবাহিনী এই সকল রয়েছে। পতন কিভাবে হলো, যে 1350 খ্রিস্টাব্দে এই রাজবংশের শক্তি কমতে থাকে, এবং অভ্যন্তরীণ বিদ্রোহ এবং প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে ক্রমাগত আক্রমণের ফলে 1434 সালে চতুর্থ ভানুদেবের মৃত্যুর পর এই রাজবংশের অবসান ঘটে, এবং এরপর আমরা সূর্য বংশীয় যেটা গজপতি রাজবংশ, যেটা উড়িষ্যায় শাসন করেছিল, সেটা দেখা গেছে যে ক্ষমতায় চলে যাচ্ছে। এটা কিন্তু মধ্যযুগের, এটা কিন্তু প্রাচীন ভারতের নয়। এবার দেখবো রায় বংশ, যারা শাসন করেছিল সিন্ধু প্রদেশে, অর্থাৎ বর্তমান যেটা পাকিস্তানে রয়েছে, এবং আনুমানিক 450 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত করেছিল, এবং তাদের রাজধানী ছিল অলর, এবং তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তবু হিন্দু ধর্মের প্রতি তাদের যথেষ্ট শ্রদ্ধা ছিল। এবং শাসন কার্য সিন্ধু নদ থেকে দেখা গেছিল মকরান উপকূল এবং পূর্ব দিকে কাশ্মীর পর্যন্ত বিস্তৃতি হয়েছিল। প্রধান রাজাগণদের মধ্যে যেমন হচ্ছে চাষনামা, এই ঐতিহাসিক গ্রন্থ অনুযায়ী দেখা গেছিল 5 জন প্রধান রাজা ছিলেন, যাদের মধ্যে হচ্ছে এগুলো অন্যতম। এবার এই যে রায় বংশটা, এটার পতন কিভাবে হচ্ছে, এবং তারপরে আমরা চার যে রাজবংশটা আছে সেটার উত্থান দেখব। যে রাজা রায় সাহসী দ্বিতীয়র মৃত্যুর পর তার কোনো উত্তরাধিকার ছিল না। এই সুযোগে তার মন্ত্রী চাচ সিংহাসন দখল করে, এবং রায়বংশের অবসান ঘটিয়ে সিন্ধুতে চাচ রাজবংশ হয়েছিল। পরবর্তীকালে এই চাচ রাজবংশ দেখা গেছিল রাজা দাহির। দেখো রাজা যে দাহি ছিল, এটা তো আমরা জানি যে মোহাম্মদ বিন কাসিম কি করেছিল, দাহিরকে পরাজিত করেছিল 1712 খ্রিস্টাব্দে। তারপরে তো আমরা দেখবে আদি মধ্যযুগ দেখতে পাচ্ছি। তো সেই দেখা গেছে যে রাজা দাহিরের শাসন আমলে আরবরা সিন্ধু জয় করেছিল, এবং এদের সময় দেখা যায় ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে হুন এবং পারস্য আক্রমণ ঠেকাতে এই রাজবংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং রায় রাজারা সিন্ধুকে 4টি প্রশাসনিক ভাগে ভাগ করেছিলেন। দেখবে যতগুলো আক্রমণ হয়েছে সেগুলো দেখবে উত্তর পশ্চিম ভারত দিয়ে হয়েছে। নল রাজবংশ। নল রাজবংশ এরা মূলত ছত্তিশগড় এবং উড়িষ্যার দাক্ষিণাত্যে শাসন করেছিল, এবং তাদের শাসনকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 4th থেকে 6ষ্ঠ শতক পর্যন্ত, এবং এদের রাজধানী ছিল পুষ্করী, যেটা উড়িষ্যায় রয়েছে। এবার এই রাজবংশের কিছুগুলো উল্লেখযোগ্য শাসক, যেমন আদিপুরুষ বা প্রতিষ্ঠাতা বিষবরাজকে ধরা হয়। তারপরে বরাহরা, যিনি তার সময় অনেক স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। এছাড়া ভবদত্ত বর্মন, যিনি বাকাটক রাজবংশের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিলেন, এবং তাদের রাজধানী নন্দীবর্ধন দখল করে। যে নল রাজবংশের সাথে প্রতিবেশী শক্তিশালী বাকাটক রাজবংশের দীর্ঘস্থায়ী শত্রুতা ছিল, এবং এই দুই রাজবংশ দেখা গেছে যে একে অপরের বহুবার দখল এবং লুণ্ঠন করেছিল। এরপরে দেখবো যে এই যে রাজবংশটা,
এখানে দেখা যায় ষষ্ঠ শতকের শেষের দিকে বাদামি চালুক্য বংশের রাজা প্রথম কীর্তিবর্মন নল রাজাদের পরাজিত করেছিল এবং যার ফলে এই রাজবংশটার পতন ঘটলো। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে নল রাজবংশের পতন ঘটছে এবং বাদামির যেটা চালুক্য রাজা তাদের দেখা যাচ্ছে উত্থান ঘটছে। তাহলে চালুক্য রাজা বাদামি চালুক্য রাজা প্রথম কীর্তিবর্মন নল রাজাদের পরাজিত করেছিলেন, তারপরে এই রাজবংশের পতন ঘটে। এবং এদের সম্পর্কে জানতে আমাদেরকে ঋতপুত রাম্য শাসন রয়েছে, তারপরে পোডাগড় শিলালিপি এগুলো সাহায্য করে। নল রাজারা দেখা গেছিল যে বৈষ্ণব ধর্মের অনুসারী ছিল, তবে তারা অন্যান্য শৈব সম্প্রদায়ের প্রতিও শ্রদ্ধাশীল ছিল এবং বিষ্ণুর উপাসনার কথাও আমরা জানতে পারি। এবার রয়েছে যে কোকণ মৌর্য বংশ। দেখো মৌর্য বংশ আলাদা, কোকণ মৌর্য বংশ এটা আলাদা। এরা কিন্তু মৌর্যদের মানে এরা মনে করতো যে মৌর্যদের যেটা পরবর্তী শাসক তারা মনে করতো, তো এটা কিন্তু আলাদা। কোকণ মৌর্য বংশ এবং মৌর্য বংশ দুটো সম্পূর্ণ আলাদা। কোকণ মৌর্য রাজবংশ খ্রিস্টীয় দেখা গেছিল চতুর্থ থেকে ষষ্ঠ শতকের সময় দেখা গেছিল যে কোকণ অঞ্চল অর্থাৎ বর্তমান মহারাষ্ট্র এবং গোয়া অঞ্চলে বসবাস করত। এবং মগধের যেটা দাঁড়াও মগধের মৌর্য সাম্রাজ্যের তাহলে মগধের মৌর্য সাম্রাজ্যের পতনের অনেক পরে এই রাজবংশের উদ্ভব হয়েছিল, যদিও তারা নিজেদের প্রাচীন মৌর্য বংশের উত্তরসূরি বলে মনে করত। তবে ঐতিহাসিকদের মতে তাদের সাথে চন্দ্রগুপ্ত মৌর্য বা অশোকের সরাসরি বংশগত সম্পর্ক থাকার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। তাদের রাজধানী ছিল যেটা পুরী রাজধানী ছিল, এটা মহারাষ্ট্রে। তাহলে মৌর্যদের প্রধান প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী ছিল পুরী, যেটা বর্তমান মহারাষ্ট্রের রায়গড় এলিফ্যান্টার দ্বীপ হিসাবে চিহ্নিত। এবার এই রাজবংশটার পতন কিভাবে হচ্ছে, যে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে চালুক্য সম্রাট প্রথম পুলকেশী এবং পরবর্তীতে দ্বিতীয় পুলকেশী কোকণ আক্রমণ করে এবং শক্তিশালী চালুক্য বাহিনীর কাছে পরাজিত হয়ে কোকণ মৌর্য শাসনের অবসান ঘটে। এখন আমরা বর্মন রাজবংশ সম্পর্কে জানবো। এবার বর্মন যে রাজবংশরা রয়েছে, বর্মন হচ্ছে একটা উপাধিধারী যেটার একাধিক রাজবংশ রয়েছে, যার মধ্যে একটা বাংলার প্রেক্ষাপটে সামগ্রিক প্রাচীন ইতিহাসে দুইটি বর্মন আমরা রাজবংশ পাই। একটাকে বলা হচ্ছে কামরূপের বর্মন যেটা আসামে রয়েছে, আর একটা হচ্ছে বাংলার বর্মন বংশ। কামরূপের যেটা বর্মন এটা আমরা হর্ষবর্ধনের রাজত্বকালেও আমরা দেখতে পাই, তার সাথে হর্ষবর্ধনের একটা সম্পর্ক ছিল। কামরূপের বর্মন রাজবংশ যেটা আসামে রয়েছে, তো কামরূপ বা প্রাচীন আসামের প্রথম ঐতিহাসিক রাজবংশ এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্য বর্মন। এবং এই বংশের সবচেয়ে বিখ্যাত রাজা ছিল ভাস্কর বর্মন। তিনি রাজা হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন এবং পরম বন্ধু ছিলেন, এবং চীনা পরিপাজক হিউয়েন সাং তার রাজত্বকালে কামরূপ ভ্রমণ করেছিলেন। কামরূপ মানে বর্তমান আসাম বোঝায়। এবার রাজধানী হচ্ছে প্রাগ জ্যোতিষপুর, যেটা গুয়াহাটিতে রয়েছে। এবার পতন কিভাবে হচ্ছে এই বংশের, যে সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময় ভাস্কর বর্মনের মৃত্যুর পর দেখা যাচ্ছে এই বংশের পতন হয় এবং শালস্তম্ভ বংশের উত্থান ঘটে। এবার আমরা দেখব বাংলার যেটা রাজবংশ, বর্মন রাজবংশ। পাল বংশের শাসনের শেষ দিকে এবং সেন বংশের উত্থানের সময়ে পূর্ববঙ্গে বাংলাদেশ অঞ্চলে বর্মনরা রাজত্ব করত, মানে পাল বংশের শাসনের শেষ দিকে আর শাসনের শেষ দিকে এবং সেন বংশের উত্থানের সমসাময়িক, অর্থাৎ সেনদের সময় এটা ছিল। তারা মূলত কলিঙ্গ বা উড়িষ্যা অঞ্চল থেকে বাংলায় এসেছিল বলে মনে করা হয়। প্রতিষ্ঠাতা ছিলেন জাতবর্মন। রাজধানী ছিল বিক্রমপুর, যেটা ঢাকাতে রয়েছে। এবার তাদের শাসনকাল ছিল 1080 থেকে 1150। জাতবর্মন তার পুত্র শালবর্মন ছিলেন এই বংশের শক্তিশালী রাজা, এবং শালবর্মন সময় দেখা যায় বাংলায় বৈদিক ব্রাহ্মণদের বসতি স্থাপনের কথা বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে, এবং তারা দেখা যায় ধর্মধার দিয়ে বৈষ্ণব ধর্মের অনুসারী ছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই রাজবংশটি কিভাবে পতন হচ্ছে, যে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময় সেন বংশের রাজা বিজয় সেন বর্মনদের পরাজিত করে এবং পূর্ববঙ্গ দখল করে নেয়। বাংলার বর্মনরা পাল সাম্রাজ্যের পতনের যুগে বাংলায় হিন্দু ধর্মের পুনর্জাগর এবং সাংস্কৃতিক বিকাশে অবদান রেখেছিল। এখন আমরা বাংলায় যেটা কামরূপ অর্থাৎ আসামে যেটা স্লেজ রাজবংশ সেটা সম্পর্কে জানবো। এই রাজবংশটা শালস্তম্ভ রাজবংশ নামেও পরিচিত, যেহেতু শালস্তম্ভ এই রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন সেই অনুযায়ী এটার নাম রাখা হয়েছে। আনুমানিক 650 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এদের শাসনকাল চলেছিল, এবং এদের যেটা অবস্থান সেটা অসমে ছিল। স্লেজ এটা হচ্ছে যে প্রাচীন সংস্কৃত ভাষায় স্লেজ কথাটি দ্বারা বোঝায় সাধারণত বহিরাগত এবং আর্য সংস্কৃতির বাইরের মানুষদেরকে বোঝানো হতো। ঐতিহাসিকদের মতে শালস্তম্ভ বংশের শাসকরা হয়তো
তিব্বত বর্মী বা কোনো আদিবাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, যার জন্য তৎকালীন ব্রাহ্মণ সমাজ তাদের স্লেজ আখ্যা দিয়েছে। তারা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্ম গ্রহণ করে এবং নিজেদের ভগবানের বংশধর বলতো। এই বংশের শাসকদের মধ্যে শালস্তম্ভ, হর্ষবর্মন, বানমাল, বর্মদেব, এছাড়া রয়েছে ত্যাগ সিংহ। তিনি ছিলেন এই বংশের শেষ রাজা। তার কোনো উত্তরাধিকারী না থাকায় পরবর্তীকালে দেখা যায় যে পাল রাজবংশ অর্থাৎ অসমের পাল বংশের ক্ষমতায় আসে। তাহলে অসমে আবার দেখো পাল বংশ আছে, তাহলে আমরা বাংলার পাল বংশ জানতাম, হ্যাঁ, বাংলার পাল বংশ, বাংলার সেন বংশ, কিন্তু দেখো এখান থেকে আমরা অসমের পাল বংশ জানছি, তাহলে অসমে পাল বংশ ছিল। এবার শ্লেষ যে রাজাদের শাসনকালে কামরূপে শৈব ধর্মের ব্যাপক প্রচার হয়েছিল এবং হর্ষদেবের কন্যা রাজমতির সাথে নেপালের রাজার জয়দেবের বিবাহ হয়েছিল, যা থেকে বোঝা যায় তাদের প্রভাব ভারতের বাইরে ছিল। কারণ ধরো নেপালে হচ্ছে, তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক ছিল, তার জন্য বিয়ে হয়েছিল। দেখো আসামের যেটা পাল বংশ, সেটা সম্পর্কে একটু জানবো। এদের শাসনকাল দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, এবং কামরূপে যেটা পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্মপাল। দশম শতকের শেষ দিকে দেখা যাচ্ছে যে স্থলসম্ভ বংশের পতনের পর তারা সিংহাসনে বসেন, এবং এই বংশ বাংলার পাল বংশের সমসাময়িক হলেও তাদের সাথে এদের কোনো সরাসরি পারিবারিক সম্পর্ক ছিল না, তবে তারাও বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিল। অর্থাৎ বাংলার পাল আর আসামের পাল দুজন কিন্তু আলাদা আলাদা ছিল। দ্বাদশ শতাব্দীতে দেখা যাচ্ছে প্রথম দিকে পাল বংশের ক্ষমতা দুর্বলত থাকে এবং শেষ রাজা তীর্যদেব দেখা গেছে যে তীর্ষদেব এই সময় গৌড়ের পাল রাজাদের অর্থাৎ বাংলার পাল বংশের সেনাপতি ছিল রামপাল, কামরূপ আক্রমণ করে এবং এই বংশের পতনকে ত্বরান্বিত করে। তাহলে এই সময় দেখা যাচ্ছে যে পাল রাজা অর্থাৎ বাংলা যেটা রাজা ছিল রামপাল, তাহলে সে দেখা যাচ্ছে যে কামরূপ আক্রমণ করছে এবং এই বংশের পতন ঘটে। এবং পরবর্তীকালে কামরূপ ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। ব্রাহ্মণ রাজবংশ, যেটা সিন্ধু নদের অববাহিকা অঞ্চল অর্থাৎ বর্তমান পাকিস্তানে রয়েছে, এবং সিন্ধু সাম্রাজ্যকে চাজ রাজবংশ বোঝানো হয়। খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত এই রাজবংশ শাসনকাল করেছিল। চাজ ছিল এই বংশের প্রতিষ্ঠাতা এবং তাদের রাজধানী ছিল আরোর। এই বংশের রাজাদের মধ্যে রয়েছে চার, চন্দ এবং দাহির। আমরা জানি যে মোহাম্মদ বিন কাসিম দাহিরকে পরাজিত করেছিল এবং তারপরে দেখা গেছিল জিজিয়াগড়টা বসানো হয়েছিল। তিনি ছিলেন এই বংশের শেষ এবং সবচেয়ে পরিচিত রাজা। চাচের পুত্র দাহিরের সময় আরবরা সিন্ধু আক্রমণ করে। আরব আক্রমণ এবং পতনের ইতিহাস। কিভাবে এই বংশটার পতন ঘটছে, যে ব্রাহ্মণ রাজবংশের পতনে ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে 712 খ্রিস্টাব্দে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম দেখা গেছে উমাইয়া খিলাফতের নির্দেশে সিন্ধু আক্রমণ করে এবং রাজা দাহির সাহসিকতার সাথে আরবদের মোকাবিলা করে এবং যুদ্ধে নিহত হন। এবং দাহিরের মৃত্যুর পর দেখা যাচ্ছে সিন্ধুতে হিন্দু ব্রাহ্মণ শাসনের অবসান ঘটে এবং ভারতের এই অঞ্চল প্রথম মুসলিম শাসনের সূচনা করে। এই অঞ্চলটা শাসনের অধিকার করে হিন্দু। কেমন? এবং এই রাজবংশ এবং আরবদের সিন্ধু বিজয়ের ইতিহাস জানার জন্য চার্চনামা, এটি একটি ফার্সি গ্রন্থ যেখান থেকে আমরা চার্চ এবং দাহিরের বীরত্ব এবং রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারি। এখন আমরা বিদর্ভ রাজবংশ নিয়ে জানবো, যেটি হচ্ছে যেখানে সংস্কৃত মহাকাব্য এবং পুরাণ অনুযায়ী এটি বর্তমান মহারাষ্ট্র রাজ্যের পূর্বে অবস্থিত। এবং এই যে রাজবংশটা রয়েছে, যে মহাদাস কালিদাসের বিখ্যাত কাব্য মেঘদূত এবং নাটক মালবিকা অগ্নিবীক্ষণে বিদর্ভের উল্লেখ রয়েছে এবং এখানকার সুতির বস্ত্র এবং কৃষি পণ্যের জন্য পরিচিত ছিল। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে যাওয়ার প্রধান বাণিজ্যিক ঘাঁটি পথটি এই রাজ্যের উপর দিয়ে যেত, যার ফলে এর অর্থনৈতিক গুরুত্ব ছিল। এখন আমরা গোয়ার যেটা ভোজ রাজবংশ সেটা সম্পর্কে জানবো। খ্রিস্টীয় চতুর্থ থেকে সপ্তম শতকের মধ্যবর্তী সময় দেখা গেছে বর্তমান গুহা বা কর্ণাটক ও মহারাষ্ট্রের অঞ্চলে শাসন করত এবং গোয়াতে তাদের শাসন কার্য মূলত কোকণ মৌর্যদের সমসাময়িক ছিল এবং বাদামি চালুক্য রাজবংশ তাদের পরাজিত করে এবং এই অঞ্চল দখল করে। এগুলো হচ্ছে ভোজ রাজবংশের বিভিন্ন ধরনের শাসক রয়েছে, যেমন দেবরায়, পৃথ্বী মল্ল বর্মন, অনিরুদ্ধ বর্মন, চন্দ্র বর্মন। ভোজ রাজারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তাদের সময় বৌদ্ধ এবং জৈন ধর্ম এই অঞ্চলে প্রচলিত ছিল। মন্দির এবং মঠ নির্মাণের জন্য তারা ভূমি দান করতেন। এবার এই রাজবংশের পতন কিভাবে হলো, যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময় বাদামি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী কোকণ অঞ্চলে অভিযান চালায় এবং এর ফলে গোয়ার ভোজদের ক্ষমতা হ্রাস পায়
এবং ধীরে ধীরে তারা চালুক্যদের সামন্ত রাজায় পরিণত হয়। এখন আমরা দেখব চিটু রাজবংশ, যেটা সাতবাহন সাম্রাজ্যের পতনের পর এই রাজবংশের উত্থান আমরা কর্ণাটক এবং মহারাষ্ট্রে দেখতে পাই। এবং এদের রাজধানী ছিল বনবাসী, যা কর্ণাটকে রয়েছে। সাতবাহনের পতনের পর চিটুরা দক্ষিণ ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল এবং পরবর্তীতে কদম রাজবংশ এদের পরাজিত করে বনবাসী দখল করে। চাট্টু রাজারা সাধারণত শতকর্ণী উপাধি নিতেন, তারা সাতকর্ণী উপাধি নিতেন, যা সাতবাহনের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্কে ইঙ্গিত দেয়। মানে সাতবাহনদের সাথে তাদের কিছু একটা যোগাযোগ ছিল, সেটা তাদের উপাধি থেকে বোঝা যায়। অনেক ঐতিহাসিক মনে করে যে তারা সাতবাহনদের অনুগত সামন্ত রাজা ছিলেন, পরে স্বাধীন হয়ে যান। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য শাসক। তারা মূলত বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিল এবং এ সময় কার্লে এবং কানহেরি গুহার শিল্পকলায় সাতবাহন এবং চটুদের প্রভাব লক্ষ্য করা যায়। তারা সীসা এবং তামা দিয়ে দেখা গেছে যে মুদ্রা আবিষ্কার করেছিল এবং দেখা যায় যে যাতে প্রায়শ স্তূপ বা বৃক্ষের প্রতীক থাকতো মানে তাদের মুদ্রায়। চটু রাজবংশরা সাতবাহনের পরবর্তী দক্ষিণ ভারতের এক শক্তিশালী আঞ্চলিক শক্তি ছিল। এখন আমরা দেখব আভিরা রাজবংশ। এই রাজবংশ মূলত বর্তমানে মহারাষ্ট্র এবং গুজরাটে উত্তর অংশে শাসন করত। সাতবাহনদের রাজত্ব মানে রাজবংশের পতনের পর তারা পশ্চিম দাক্ষিণাত্যে শক্তিশালী হয়ে ওঠে এবং তারা পুরাণে আভিরা অন্ধভিত্ত বা সাতবাহনদের অনুগত হিসাবে বর্ণনা করলেও পরে তারা স্বাধীন ভাবে শাসন কার্য শুরু করে। এবং এই বংশের সবচেয়ে শক্তিশালী শাসক হচ্ছে ঈশ্বর সেন। কালচুরি যেটা চেদি অব্দ, এটা নিয়ে এখন জানবো যে আভিরা সবচেয়ে বড় ঐতিহাসিক অবদান হলো কালচুরি চেদি অব্দ সূচনা। মনে করা হয় যে 248 থেকে 249 খ্রিস্টাব্দে ঈশ্বর সেন যখন সিংহাসনে বসেন তখন থেকে এই অব্দ বা ক্যালেন্ডার গণনা শুরু করে। পরবর্তীকালে কালচুরি রাজারা এই অব্দ ব্যবহার করা এটি তাদের নামে পরিচিত হয় যে কালচুরি, এটা হচ্ছে একটা অব্দ। যেমন ধরো বিক্রম সংবাদ, তারপরে শক সংবাদ যেটা শকাব্দ বলা হয়, অমনি হচ্ছে কালচুরি চেদি অব্দ। এদের সময় দেখা যায় যে বৈষ্ণব ধর্মের প্রতি এরা অনুসারী ছিল এবং এই রাজবংশে যদি পতন দেখো তাহলে আনুমানিক 4র্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাকাটক এবং তৈকুর রাজবংশের উত্থানের ফলে আভিরা রাজনৈতিক উভা বিলুপ্ত হয়েছিল। মহাভারত এবং পতঞ্জলির মহাভাষ্যতেও আভিরা জাতির উল্লেখ রয়েছে। এখন আমরা দেখব তৈকুর রাজবংশ, যারা মূলত পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর কোকণ অঞ্চলে রাজত্ব করত এবং এরা 5ম শতাব্দীতে দেখা গেছিল যে এরা শক্তিশালী হয়ে উঠেছিল। তাদের রাজাদের নাম ছিল তৈকুট, যেটা মহারাষ্ট্র এবং গুজরাটের দাক্ষিণাংশে রয়েছে। এই বংশের এগুলো হচ্ছে রাজা, যেগুলো উল্লেখযোগ্য ঘটনা সেগুলো একটু আলোচনা করব। যেমন তৈকুর রাজারা বৈষ্ণব ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, তবে বৌদ্ধ ধর্মের প্রতিও তাদের উদারতা ছিল। এবার আছে যে কানেরি যেটা গুহার শিলালিপি থেকে জানা যায় যে তাদের আমলে বৌদ্ধ বিহার নির্মাণের পৃষ্ঠপোষকতা করা হতো এবং তারা রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন এবং এই মুদ্রাগুলির নকশা অনেকটা পশ্চিমী হতব মুদ্রার মতো। শেষের দিকে দেখা যায় যে 5ম শতাব্দীর শেষের দিকে বাকাটক রাজবংশের রাজা হরিসেন তৈকুটদের পরাজিত করে এবং পরবর্তীতে কালচুরি রাজবংশ এই অঞ্চলে প্রাধান্য করে। এরপর রয়েছে অন্ধ্রের ইস্বাকু যেটা রাজবংশ, যেটা দেখা যায় সাতবাহন সাম্রাজ্যের পতনের পর কৃষ্ণা এবং গন্ডুর অঞ্চলে তারা শক্তিশালী ছিল এবং তাদের যদি শাসনকাল দেখো তাহলে 3য় শতাব্দীতে এবং তারা মূলত অন্ধ্রপ্রদেশের যেটা কৃষ্ণা এবং গুন্টুর জেলাতে দেখা গেছিল তাদের শাসন কার্যটা ছিল এবং তাদের রাজধানী ছিল বিজয়পুরে। পুরাণে এই রাজবংশকে শ্রী পার্বতীয় বা অন্ধভিত্ত বলা হয়েছে, নিজেদের রামায়ণে ইস্বাকু বংশের বংশধর হিসাবে দাবি করেছে। এই বংশের উল্লেখযোগ্য শাসকের মধ্যে রয়েছে বশিষ্ঠ পুত্র চামুত্তুমল্ল। তো তিনি দেখা গেছিল সাতবাহনদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি দেখা গেছিল যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তিনি অশ্বমেধ এবং বাজপেয় যজ্ঞ করেছিলেন। বাজপেয় যজ্ঞ যেখানে রাজপুরুষদের মধ্যে যেটা ঘোড়ার প্রতিযোগিতা হতো দৌড় প্রতিযোগিতা, সেটা হচ্ছে বাজপেয়। এগুলো হচ্ছে এখানকার শাসক। বৌদ্ধ ধর্ম দেখা যাচ্ছে যে বৌদ্ধ ধর্মের প্রতি দেখা গেছিল তারা অনুরাগী ছিল। তাদের রাজপরিবারের মহিলারা, রানী এবং রাজকন্যারা বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিল। নাগার্জুন, কোন্ডা, অমরাবতী এই সময় বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। এই বংশের আমলে দাক্ষিণাত্যে প্রথম দিকে কিছু পাথরের মন্দির নির্মিত হয়েছিল।
এদের পতন যদি দেখি তাহলে চতুর্থ শতাব্দীতে দেখা যাচ্ছে যে পল্লব রাজবংশের উত্থান এবং অন্ধে যেটা ইক্ষ্বাকুর পতন হয়েছিল এবং কাঞ্চি যেটা পল্লব রাজা শিব স্কন্দ বর্মন তাদের পরাজিত করে এই অঞ্চল দখল করেছিল। এরপর আমরা আরেকটা রাজবংশ জানবো যেটা হচ্ছে বিষ্ণুকুণ্ডিত রাজবংশ, যেটা পঞ্চম থেকে সপ্তম শতাব্দীর মধ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যার কিছু অঞ্চলে রাজত্ব করত। সাতবাহন এবং ইক্ষ্বাকু পরবর্তী সময়ে দাক্ষিণাত্যে এই বংশের ভূমিকা ছিল অনস্বীকার্য। এতে যদি সময়কাল বলো তাহলে 420 থেকে 624 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং রাজধানী ছিল তেলেঙ্গানা, মানে বর্তমান যেটা তেলেঙ্গানা সেখানে তাদের রাজধানী ছিল। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য শাসক এবং তারা মূলত হিন্দু ধর্মে যেখানে শৈব এবং বৈষ্ণব ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা করেছিল এবং তারা নিজেদের শিব পর্ব স্বামী অর্থাৎ মল্লিকার্জুন শিব উপাসক হিসাবে পরিচয় দিতেন। দ্বিতীয় মাধব বর্মন একাই 11টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই যে অশ্বমেধ যজ্ঞ, যা শক্তিশালী রাজারাই কিন্তু এই যজ্ঞটা করতেন এবং সেই যুগে বৈদিক হিন্দু ধর্মের পুনর্জাগরণের নির্দেশ দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত গুহা স্থাপত্য যেমন হয়েছে উন্দাবলি, তারপরে মোগল রাজপুরাম গুহাগুলি এই রাজবংশের আমলেই তৈরি হয়েছিল এবং উন্দাবলির অন্তঃসায়ী যেটা বিষ্ণুর মূর্তি এবং তার স্থাপত্য শৈলী এক অনন্য নিদর্শন। ভাষা যদি দেখো তাহলে এদের শিলালেখগুলোতে মূলত সংস্কৃত ভাষার ব্যবহার দেখা যায় এবং সাধারণ মানুষের মধ্যে তেলুগু ভাষার প্রাথমিক রূপ প্রচলিত ছিল। এই সাম্রাজ্যটি কিভাবে, মানে এই রাজবংশটা কিভাবে পতন ধরা যাচ্ছে যে সপ্তম শতকের শুরুর দিকে চালুক্য রাজবংশের রাজা দ্বিতীয় পুলিকেশী দেখা গেছে যে বিষ্ণু কুণ্ডদের পরাজিত করে এবং এরপর এই অঞ্চলে পূর্ব চালুক্য শাসনের সূচনা হয়। তোমাদের আরেকটা ক্লাস আনবো যেখানে দক্ষিণ ভারতের বিভিন্ন ধরনের রাজবংশ সম্পর্কে আমরা জানবো। এটা তো বিভিন্ন ধরনের রাজবংশ রয়েছে, কিন্তু এগুলো ছাড়াও দেখবে দক্ষিণ ভারতে আরো আরো অনেক রাজবংশ রয়েছে যেগুলো মূলত গুপ্ত যুগের পরে আমরা দেখতে পাই। তো সেইগুলোর একটা আলাদা ভিডিও আসবে। এরপর রয়েছে রাজর্ষি তুলুকিষ্য রাজবংশ, যেটা পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীর দিকে দক্ষিণ কৌশল রাজ্যে তারা রাজত্ব করতো, অর্থাৎ ছত্তিশগড়, এবং তাদের সময়কাল ছিল পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দী। রাজশ্রী শব্দের অর্থ হলো যে একজন রাজা যার আচরণ হবে ঋষির মতো। সম্ভবত এই বংশের রাজারা অন্তত ধর্মপরায়ণ ছিল বলেই নিজেদের রাজস্বী তুল্য হিসাবে পরিচয় দিত। এবার এই রাজবংশ সম্পর্কে জানার জন্য যেটা হচ্ছে আরোগ্য থেকে প্রাপ্ত একটি ত্রাম্য শাসন, যা রাজা ভীমসেনের সময়কাল, এবং এই লিপিটি গুপ্ত সংবেদ উৎকীর্ণ করা আছে। এই বংশের শাসকদের দেখা গেছে 6 জন রাজার নাম পাওয়া যায় এবং এই বংশের সর্বশেষ এবং সবচেয়ে পরিচিত রাজা তার আমলে দেখা গেছে আরোগ্য যে লিপিটি এটি খোদাই করা হয়েছে। রাজনৈতিক যদি অবস্থা দেখো তাহলে রাজস্বী তুলকুল্ল যেটা রাজারা সম্ভবত গুপ্ত সাম্রাজ্যের সামন্ত রাজা ছিল এবং তাদের লিপিতে গুপ্ত সংবাদের ব্যবহার এবং রাজকীয় উপাধির তারই ইঙ্গিত দেয়, মানে যেখানে বোঝা যায় যে গুপ্তদের সাথে তাদের একটি লিঙ্ক ছিল। ধর্ম যদি দেখো তাহলে দেখা যাচ্ছে যে এরা ব্রাহ্মণদের জমিদান করতো এবং হিন্দু ধর্মের অনুসারী ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে দক্ষিণের কৌশল অঞ্চলে সরপুরি রাজবংশের উত্থান ঘটলে রাজশ্রী কুল্ল রাজবংশের শাসন অবসান ঘটে। এরপর রয়েছে পর্বত দ্বারক রাজবংশ। প্রাচীন ভারতে যেটা উড়িষ্যা, সেখানে পঞ্চম থেকে ষষ্ঠ শতকে দেখা যাচ্ছে যে এই রাজবংশের আমরা উত্থান দেখি। পর্বত দ্বারক মানে হচ্ছে পর্বতের দুয়ার বা প্রবেশ পথ। সম্ভবত তাদের রাজধানী বা প্রধান দুর্গটি কোনো গুরুত্বপূর্ণ পার্বত্য গিরিপথের পথের মানে ইয়েতে ছিল, যার জন্য এটার নামটা দিয়েছে। এ বংশের ধরো রাজা রয়েছে বিভিন্ন ধরনের ত্রাম্য শাসন। তখনকার সময় ত্রাম্য শাসন থাকতো, মানে তামার পাত সেখানে লেখা থাকতো, লিপি লেখা থাকতো। এই যুগের উল্লেখযোগ্য শাসক যেমন রাজা সোম রাজদেব, যিনি নিজেকে পরম বৈষ্ণব হিসাবে পরিচয় দিয়েছেন। এই বংশে যদি ধর্ম দেখো তাহলে এরা বৈষ্ণব ধর্মের প্রতি অনুরাগী ছিল। তারপরে ব্রাহ্মণদের দেখা গেছিল প্রচুর নিষ্কর জমি, মানে যে জমিতে কোনো কর দেওয়া হতো না সেরকম ব্যবস্থাও দেখেছিলাম, এবং গুপ্ত সম্রাটদের বা সমকালীন বড় কোনো শক্তির অধীনে সামন্ত রাজা হিসাবে কাজ করতে। পরে সুযোগ বুঝে তারা স্বাধীনতা ঘোষণা করে। এবার এই রাজবংশ দেখা যাচ্ছে ষষ্ঠ শতকের শেষ দিকে এই অঞ্চলে মাঠর এবং পরবর্তীকালে শৈলদব রাজবংশের উদ্ভব ঘটে এবং পর্বত দ্বারক বংশের শাসনের অবসান ঘটে। গুপ্ত পরবর্তী যুগে দাক্ষিণাত্যে এবং উড়িষ্যার মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে এবং বৈষ্ণব ধর্মের প্রসারে তাদের অবদান ছিল। এরপর রয়েছে যে সবরপুরী রাজবংশ, যেটা ষষ্ঠ থেকে সপ্তম শতকে ছত্তিশগড় এবং উড়িষ্যায় রাজত্ব করত। আনুমানিক পঞ্চম শতাব্দীর শেষ ভাগ এবং ষষ্ঠ শতকে শেষ ভাগ পর্যন্ত তারা শাসন করেছিল। এদের রাজধানী ছিল সবরপুর, ধর্ম ছিল বৈষ্ণব ধর্ম এবং তারা নিজেদেরকে পরম ভাগবত বলে উল্লেখ করত। এগুলো হচ্ছে সেই যুগের বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য শাসক। মুদ্রাতে তাদের গজলক্ষ্মী থাকতো, অর্থাৎ দেবী লক্ষ্মী এবং 2টি হাতি, এবং অন্যদিকে গরুর চিহ্ন থাকতো।
তাম্র শাসন এই বংশের প্রধান উৎস হচ্ছে তাম্র শাসন। এই লিপিগুলি প্রধানত বক্স হেডেড লিপিতে লেখা হতো। এবং পরবর্তীকালে দেখা যায় ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে রাজার সবল পুরিয়াদের পরাজিত করে। তাহলে পাণ্ডব বংশীয় রাজারা দেখা গেছিল এদের পরাজিত করছে, এবং পাণ্ডব বংশীয় রাজাদের দেখা যাচ্ছে যে তিবরদের দক্ষিণ কৌশল দখল করলে এই রাজবংশের শাসনের অবসান ঘটে। এরপর আমরা দেখব যে কল্লভ যেটা রাজবংশ, এটা সাধারণত দক্ষিণ ভারতের একটি রাজবংশ যেটা খুবই রহস্যময় এবং গুরুত্বপূর্ণ। দেখো খ্রিস্টীয় তিয়স থেকে দেখা যাচ্ছে যে তৃতীয় থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে তামিল ভূখণ্ডে তাদের শাসনকালকে ঐতিহাসিকরা অন্ধকার যুগ যেটাকে বলা হয়েছে ডার্ক এজ। এবার কেন বলা হয়েছে? প্রথমত হচ্ছে যে কালভরা মূলত কর্ণাটক অঞ্চল থেকে তামিলনাড়ুতে প্রবেশ করেছিল। তারা চের চোল পাণ্ড্য রাজবংশকে পরাজিত করে প্রায় 300 বছর তামিল এলাকায় শাসন করেছিল। এবার কেন এটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে? এই সময়কার সম্পর্কে খুব বেশি লিখিত ইতিহাস বা শিলালিপি পাওয়া যায়নি। ব্রাহ্মবাদী ইতিহাসের ধারায় এই সময়টি অন্ধকার বলা হয়েছে কারণ কালভরা বৈদিক হিন্দু ধর্মের পরিবর্তে বৌদ্ধ এবং জৈন ধর্মের পৃষ্ঠপোষক করেছিল, এবং তৎকালীন অনেক হিন্দু মন্দির অনুদান বন্ধ হয়ে গেছিল। দেখো তাদের শাসনকালটা কতটা হয়েছে যে তারা চের চোল পাণ্ড্য রাজবংশকে পরাজিত করে প্রায় 300 বছর তামিল এলাকায় শাসন করেছিল, এবং তাদের সময় দেখা গেছিল মূলত বৌদ্ধ এবং জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা হয়েছিল এবং বহু হিন্দু মন্দির অনুদান বন্ধ হয়ে গেছিল, যার জন্য এটাকে অন্ধকার যুগ বলছে। যদিও একে অন্ধকার যুগ বলা হয়, কিন্তু এই সময় তামিল সাহিত্যের উন্নতি হয়েছিল। যেমন বিখ্যাত মহাকাব্য রয়েছে শিল্পাদিকারা মণিমেগলা এই সময় রচিত হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করে। তারপর তামিল নীতিশাস্ত্রের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে তিরুকুল্লার এই যুগে অন্যতম সৃষ্টি। ধর্মে যদি গুরুত্ব দেখো তাহলে কলফ রাজারা জৈন ধর্মাবলী ছিল এবং বৌদ্ধ ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা ছিল। তাদের শাসনের ফলে দক্ষিণ ভারতে যেটা শ্রমণ ঐতিহ্যের বিস্তার ঘটেছিল। এবার যদি পতন দেখি তাহলে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগে পল্লব অর্থাৎ এখানে পল্লব এবং চালুক্যদের সহায়তায় দেখা যাচ্ছে রাজবংশের উত্থানের ফলে তাহলে পল্লব এবং চালুক্য রাজবংশের উত্থানের ফলে পল্লব শাসনের অবসান ঘটে এবং পল্লব রাজা সিংহ বিষ্ণু এবং পাণ্ডব রাজা কুয়ু যেটা সম্মিলিত দেখা যাচ্ছে যে কদম্বদের পরাজিত করে। বর্তমান ঐতিহাসিকরা এই সময়টিকে কেবল অন্ধকার না বলে একটি পরিবর্তনের যুগ হিসাবে দেখেছে। তাহলে যেহেতু তারা 300 বছর শাসন করেছিল, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করেছিল, বৌদ্ধ জৈন ধর্মে এবং হিন্দু ধর্ম অনেকটা ছিল বিভিন্ন ধরনের ভাবে। তো সে সময় রাজা জমি দিয়ে দিত ব্রাহ্মণদের, এবার সেই জমিতে যে রাজস্বটা হতো সে ট্যাক্সটা দিয়ে কিন্তু তারা বাকি কাজগুলো করতো, মন্দিরে ধরো যাবতীয় কাজ। তাহলে এগুলো সব বন্ধ হয়ে গেছিল, যার জন্য হয়তো এরকম বলা হয়েছে। তো আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করলাম। এছাড়া আরো অনেক রাজবংশ রয়েছে যেগুলো আমরা, যেমন ধরো রাজপুত রাজবংশ রয়েছে, এরপর রাজপুত রয়েছে, তারপরে দক্ষিণ ভারতের বিভিন্ন ধরনের রাজবংশ রয়েছে, দক্ষিণ ভারতে যেগুলো ধরো মন্দির তাদের সেগুলো অবদান, তাহলে সেই সমস্ত যে আছে সেগুলোরও কিন্তু আমি ভিডিও তোমাদের দেবো। এভাবে কিন্তু আমাদের পুরো যেটা প্রাচীন ভারতের ইতিহাস সেটা পুরো সিরিজটাই আমি তোমাদের কমপ্লিট করব। তোমরা আজ দেখবে একটু সিরিজগুলো, এবং যদি কোনো টপিক আমার বাদ দেওয়া হয়ে যায় বা আমার যদি না পড়ানো হয়ে থাকে তাহলে সেটা তোমরা বলবে, আমি সেই টপিকও আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।